আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। যারা যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিবেন আমার কথা এবং বোর্ড দেখা ও শোনা যাচ্ছে কিনা। যারা রেসপন্স করেছেন সবাইকে। আচ্ছা, গত ক্লাসে টপিকস নিয়ে যার প্রশ্ন আছে আমি ক্লাসটা শেষ করার পর আপনাকে টপিকস প্রশ্ন করার সুযোগ দেব, আপনি তখন প্রশ্ন করবেন। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা সাধারণত প্রতিটা চ্যাপ্টারের প্রথম অধ্যায় ফ্রি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করিয়ে দিয়ে থাকি এবং এই অধ্যায়টা যেহেতু পুরো পরিসংখ্যানের বেসিক, এখান থেকে প্রত্যেকটা অধ্যায়ের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে। কাজেই এটা আমরা সবাইকে ফ্রি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করে দেই। আর এই ফ্রি ক্লাস থেকে যারা নিয়মিত ক্লাস করে এখান থেকে অবশ্যই অবশ্যই তারা পরীক্ষায় কিন্তু 10 মার্কস কমন পায়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে চতুর্থ ক্লাসের মাধ্যমে আমরা নতুন একটা অঙ্ক শিখব এবং আজকে যে অঙ্কটা শিখবো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবছর যারা পরীক্ষা দিবে তাদের জন্য। অর্থাৎ সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ, ভূগোল তৃতীয় বর্ষ, এরপর হচ্ছে সমাজকর্ম চতুর্থ বর্ষ এবং প্রিলি মাস্টার্স সবার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই অঙ্কটা অনেক ভালো করে আপনাদেরকে দেখতে হবে। আমরা আমাদের যে লেকচার শিট থেকে অঙ্কগুলো সমাধান করি আমরা, আচ্ছা আমি সবার যারা আপনারা সালাম দিয়ে থাকেন আমি সবার সালামের জবাব দিয়ে থাকি। তো এক্ষেত্রে আর বারবার হচ্ছে যে বলার প্রয়োজন মনে করি না। হ্যাঁ, আপনারা যারা ক্লাসে যুক্ত হয়ে সালাম দেন আমি সবার সালামের উত্তর দিয়ে থাকি। আচ্ছা, তো দেখেন আমরা আমাদের লেকচার শিটটা একটু ওপেন করে দেখতেছি যে আজকে আমরা কোন অঙ্কটা সমাধান করব। আমাদের এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটা লেকচার শিট। প্রতিটা ডিপার্টমেন্টের অর্থাৎ যত ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে জয়েন আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা লেকচার শিট কিন্তু আমার এখানে আছে। তো যেহেতু এই অধ্যায়টা সবারই আছে কাজেই যে কোনো একটা ডিপার্টমেন্টের লেকচার শিট থেকে এই অঙ্কগুলো আমি সমাধান করিয়ে দেই। তো এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এখানে একটা পাঠ্যসূচি দেওয়া আছে। এখানে এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে। সাধারণত এই বইয়ে 6টা অধ্যায় থাকে পরিসংখ্যান অংশে। এই 6টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় থেকে 10 থেকে 15 মার্কের থিওরি থাকে এবং পরবর্তী যে লাল মার্ক করা অধ্যায়গুলো আছে এগুলো থেকে কিন্তু 10 থেকে 14 মার্কের অঙ্ক প্রতি বছর থাকে। আচ্ছা, এখান থেকে আমরা প্রথম অধ্যায়ের অঙ্ক সমাধান করতেছি যার নাম তথ্য উপস্থাপন বা তথ্য সংক্ষিপ্তকরণ অথবা ডাটা ক্লাসিফিকেশন, যে যে নামেই অধ্যায় চেনেন না কেন ভেতরে অঙ্ক কিন্তু একই থাকে। তো এই আজকে আমরা হচ্ছে যে 4 নম্বর অঙ্ক সমাধান করব এই অধ্যায় থেকে। 4 নম্বর অঙ্কে বলা আছে নিচের উপাত্ত থেকে সমান শ্রেণী ব্যক্তি সহ, একটু মাথায় মনোযোগ দিয়ে এই ক্যাপশনটা আপনাদেরকে বুঝতে হবে। নিচের উপাত্ত থেকে সমান শ্রেণী ব্যক্তি সহ 6 শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো এবং এর ভিত্তিতে গণসংখ্যা বহুভুজ এবং গণসংখ্যা রেখা অঙ্কন করো। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কয়টা বিষয় শিখতে পারবো? একটা হচ্ছে সমান শ্রেণী বিশিষ্ট কথাটা উল্লেখ থাকলে কিভাবে আমরা গণসংখ্যা গুলো প্রস্তুত করব এইটা। এরপর হচ্ছে কিভাবে, আচ্ছা, কিভাবে আমরা শ্রেণী ব্যবধান বের করব যদি শ্রেণী সংখ্যা উল্লেখ করা থাকে। এরপর হচ্ছে কিভাবে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হবে এবং গণসংখ্যা রেখা অঙ্কন করতে হবে। তো আমরা এখন সরাসরি অঙ্কটা সমাধান করতে চলে যাব। তো যদি কোনো অঙ্কে এরকম শ্রেণী বিশিষ্ট কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব যে এই অঙ্কের শ্রেণী সংখ্যা হচ্ছে 6। তাহলে এই যে শ্রেণী সংখ্যা এখানে শ্রেণী ব্যক্তি সহ বলা আছে এই সংখ্যাটাকে আমরা কিন্তু শ্রেণী সংখ্যা ধরে নেব। তাহলে এখন আমরা এখানে লিখব
আজকে আমরা প্রবলেম 4 সমাধান করতেছি। এখানে লিখবো সর্বোচ্চ সংখ্যা বা হাইয়েস্ট ভ্যালু সর্বনিম্ন সংখ্যা বা লোয়েস্ট ভ্যালু মোট তথ্য যাকে ইন দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে এই অঙ্কে আমি বলছিলাম যদি কোনো অঙ্কে শ্রেণীটা উল্লেখ করে দেওয়া থাকে তাহলে ওই অঙ্কের ওই উল্লেখিত শ্রেণীটাকে আমরা কি করব, শ্রেণীর সংখ্যা ধরে নেব। তাহলে এখানে আমরা শ্রেণীর সংখ্যাটাও পেয়ে গেছি, আর স্টাউজের সূত্র ব্যবহার করে কিন্তু বের করতে হবে না। শ্রেণী শ্রেণীর সংখ্যাকে কে দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, যাদের আশেপাশে নয়েজ হচ্ছে বা কথা হচ্ছে আপনারা একটু মিউট করে রাখবেন। আচ্ছা, তাহলে আজকের অঙ্কের এই তথ্যগুলো দেওয়া আছে, শ্রেণী সংখ্যাকে কে দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন এই মানগুলো এখানে তুলে নিব। মানগুলো কোথায় পাবো, এই যে সারণীটা দেওয়া আছে এখানে কিন্তু পাওয়া যাবে। আমি অঙ্কটা যাতে সহজে সমাধান করা যায় এজন্য সর্বোচ্চ সংখ্যাটা এখানে মার্ক করে রাখছি, সর্বনিম্ন সংখ্যাটাও এখানে মার্ক করে রাখছি। আপনাদেরকে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্ন থেকে আপনারা কিন্তু খুঁজে খুঁজে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা বাহির করে নেবেন। তো এখানে সর্বোচ্চ সংখ্যা ৮৬ আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত, ৩১। ৮৬, ৩১। এবার মোট তথ্য এখানে যদি আমরা গুনি তাহলে এখানে দেখতে পারবো আমাদের মোট তথ্য হচ্ছে ৪০টা, মানে এখানে মোট ৪০টা সংখ্যা দেওয়া আছে। আর কে এর মান দেওয়া আছে বা শ্রেণী সংখ্যার মানও কিন্তু আজকে অঙ্কে দেওয়া আছে। আমি বলছিলাম উল্লেখিত যে সংখ্যাটা থাকবে এখানে এই সংখ্যাটাকেই আমরা কি করব, শ্রেণী সংখ্যা ধরে নেব। তাহলে শ্রেণী সংখ্যা হচ্ছে ৬। এখন আমাদেরকে এই অঙ্কগুলো সমাধান করার জন্য মেইন টার্গেট থাকবে শ্রেণী ব্যবধান বের করা, যদি প্রশ্নে শ্রেণী ব্যবধান বের করা না থাকে। আজকের এই প্রশ্নে কিন্তু শ্রেণী ব্যবধান বের করা নাই, এই জন্য আমরা এখন শ্রেণী ব্যবধানটা বের করে নেব। শ্রেণী ব্যবধান বের করার জন্য দুইটা মান প্রয়োজন, একটা হচ্ছে পরিসর আর একটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা এখানে কিন্তু দেওয়া আছে, দেওয়া নাই যেটা ওইটা হচ্ছে আমাদের পরিসর। আমরা তাহলে এখন পরিসর বের করবো। অতএব পরিসর যাকে রেঞ্জ বা আর দ্বারা প্রকাশ করা হয় এর সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বা হাইয়েস্ট ভ্যালু মাইনাস সর্বনিম্ন সংখ্যা বা লোয়েস্ট ভ্যালু। তাহলে এখানে হচ্ছে কত, ৮৬ বিয়োগ ৩১। ৮৬ থেকে যদি ৩১ আমরা বাদ দেই তাহলে অ্যান্সার আসে ৫৫। আজকের এই অঙ্কের পরিসর পেলাম কত, ৫৫। এখন আমরা এই যে পরিসর বের করে ফেলছি, এবার এখান থেকে আমরা শ্রেণী ব্যবধানটা বের করব। অতএব শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভাল বা সিআই ইকুয়াল, এখানে হচ্ছে পরিসর এখানে হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে উপরে হচ্ছে ৫৫ আর নিচে হচ্ছে ৬। ৫৫কে যদি আমরা ৬ দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসে ৫৫ ভাগ ৬, অ্যান্সার আসতেছে ৯.১৬৭। ৯.১৬৭। আমরা কিন্তু দশমিক আকারে শ্রেণী ব্যবধান রাখতে পারবো না, আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। এখানে একটু মনে রাখার বিষয় আছে, আমরা কিন্তু এর আগে যে অঙ্কগুলো সমাধান করেছিলাম সেখানে যদি 6.5 আসতো বা এরকম আসতো তারপরেও আমরা কি ধরে নিতাম, 10 অথবা 5 ধরে নিতাম, এভাবে ধরে নিয়ে অঙ্কগুলো সমাধান করতাম। কিন্তু যখন কোন অঙ্কের শ্রেণী বিশিষ্ট কথাটা উল্লেখ থাকবে তখন আমাদেরকে এভাবে না করে সব থেকে নিরাপদ উপায় হচ্ছে এই যে এখানে যে সংখ্যাটা বের হবে এর পরের পূর্ণ সংখ্যাটা শ্রেণী ব্যবধান হিসাবে ধরে নেওয়া। তো এখানে কত দেওয়া আছে, ৯.১৬৭। তাহলে আমরা এর পরের পূর্ণ সংখ্যাকে পাবো 10।
তাহলে অতএব শ্রেণী ব্যবধান কত পেলাম আমরা? 10 পেলাম। বিষয়টা আমি আবারও বুঝাচ্ছি, যদি আজকের এই অঙ্কের শ্রেণী ব্যবধান আসতো 8 দশমিক সামথিং, তাহলে আমরা কি করতাম? শ্রেণী ব্যবধান ধরে নিতাম 9। যদি আসতো 5 দশমিক সামথিং, আমরা শ্রেণী ব্যবধান ধরে নিতাম 6। যদি আসতো 6 দশমিক সামথিং, শ্রেণী ব্যবধান ধরে নিতাম কত? 7। শ্রেণী বিশিষ্ট কথাটা উল্লেখ থাকলে আমরা এভাবে এক ঘর বাড়িয়ে নিব, বা এর পরের যে পূর্ণ সংখ্যা আছে সেইটা ধরে নিব। আচ্ছা, এই পর্যন্ত যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে একটু ওকে লিখে দেন, একটু দ্রুত করবেন। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন। ফেরদাউস ওকে লিখে দিয়েছে। আর কারো প্রশ্ন? আচ্ছা, অনেকেই ওকে লিখে দিচ্ছে। অনেকজন স্টুডেন্ট জয়েন করেছেন, কিন্তু অনেক অল্প স্টুডেন্ট ওকে লিখে দিচ্ছেন। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন না থাকলে একটু ওকে লিখে দেন। আচ্ছা, অনেকেই ওকে লিখে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমাদের এখানে একজন ভাই প্রথমেই প্রশ্ন করছিলেন। আচ্ছা, আমাদের এখানে একজন প্রশ্ন করছেন, ভাই কিনা বোন আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো। যে একটা প্রশ্ন ছিল আগের টপিকস নিয়ে। কি টপিকস নিয়ে প্রশ্ন ছিল? আপনি প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমার কথা? আসসালামু হ্যাঁ, আলাইকুম। শোনা যাচ্ছে, বলেন। গত ক্লাসে একটা প্রশ্নটা ছিল হচ্ছে, নিচে তথ্য থেকে 7 শ্রেণী সংখ্যা ধরে একটি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো এবং আয়তলে হুম। আঁকো। এটাই তো আমরা গত ক্লাসে করেছিলাম। জি। তো তার ওখানে 7 শ্রেণী সংখ্যা ধরে, এখন শ্রেণী সংখ্যা তো 7 ধরে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে কি আমরা যদি মানে শ্রেণী সংখ্যা যদি উল্টাপাল্টা ধরি তাহলে কি এটা অঙ্কটা সঠিক হবে? আচ্ছা, যখন কেউ বলে দিবে যে এইটা ধরে অঙ্ক করেন, সেখানে আমাদের উল্টাপাল্টা করে ধরার কোনো চান্স নাই। যদি তারা না আচ্ছা। চাইতো বা কিছু না বলতো তাহলে আমরা শ্রেণীর সংখ্যা বের করে অঙ্ক করতাম। হ্যাঁ স্যার, কিন্তু স্যার আপনি যে মানে অঙ্কটা করিয়েছিলেন ওটা শ্রেণী সংখ্যা তো মনে হয় 6 আসছিল, মানে আহ শ্রেণী সংখ্যা তো 6 হয়েছিল গত ক্লাসে। আচ্ছা, গত ক্লাসের শ্রেণী সংখ্যা কত দেওয়া ছিল প্রশ্নে? 7। আচ্ছা, গত ক্লাসের শ্রেণী সংখ্যা ছিল 7, তাই না? শ্রেণী সংখ্যা যদি 7 দেওয়াই থাকে, আমরা 7 দিয়েই কিন্তু অঙ্ক করব। গত ক্লাসের অঙ্কটা কোথায় গেল? এই যে এটা। আমি কি করছিলাম ওই অঙ্কে, যে শ্রেণী সংখ্যা 7 ছিল, অর্থাৎ কে এর মান আমরা বের করছিলাম কত? 7, বা দেওয়াই ছিল এটা। আমরা পরিসর বের করছিলাম এবং এই যে কে এর মানটা বসিয়ে দিয়ে পরিসরকে কে এর মান দিয়ে ভাগ করে আমরা শ্রেণী ব্যবধান বের করছিলাম। তখন শ্রেণী হ্যাঁ, ব্যবধান কত বের হয়েছিল? 7.571। আচ্ছা, শ্রেণী ব্যবধান বা সিআই এর কথা বলতেছিলাম, 7 দশমিক সামথিং বের হয়েছিল। তো এক্ষেত্রে আমরা কি করব? আমি বলছিলাম যে অঙ্ক করার সুবিধার্থে আমরা রাউন্ড ফিগার ওয়ালা শ্রেণী ব্যবধান গুলোকে ধরে নিব। সেজন্য আমি কি করছিলাম, এটাকে 10 ধরে নিয়েছিলাম, বা 10। বুঝতে স্যার পারছেন? 10 ধরলে তো শ্রেণী সংখ্যা মানে ওখানে অঙ্ক করার সময় গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার সময় শ্রেণী সংখ্যা তো 6 হয়ে যাচ্ছে যদি 10 ধরি। আচ্ছা, যদি ওইটা 8 ধরা হয় শোনেন, মানে। বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আমার লেকচার শিটের 3 নম্বর অঙ্কটা আর 4 নম্বর অঙ্কটা দুইটা আলাদা অঙ্ক, ঠিক আছে? 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে শ্রেণীর সংখ্যার কথা বলছিল, এখানে শ্রেণী বিশিষ্ট কথাটা উল্লেখ করে নাই। এই যে আজকের অঙ্কে দেখেন 6 শ্রেণী বিশিষ্ট কথাটা উল্লেখ করে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন আপনি? হুম, আচ্ছা, এখন ক্লিয়ার আপনার? মোটামুটি। মোটামুটি হওয়ার তো কোনো কথা না, আমি তো আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। পাশাপাশি আপনার যে প্রশ্ন ছিল, আমি দুইটা প্রশ্ন আপনাকে এখানে দেখাইলাম। দেখেন, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন কিন্তু দুটা আলাদা আলাদা প্রশ্ন। এই প্রশ্ন অর্থাৎ 4 নম্বর। চার। স্যার, হ্যাঁ, বলেন। যদি প্রথম প্রবলেম 3টা যদি আমি 7.57 আসছে না, 7.57কে রাউন্ড ফিগার আমি 10 না ধরে 8 ধরে করে শ্রেণী ব্যক্তি, তাহলে কি আচ্ছা, ভুল আমি হবে কিন্তু অঙ্কটা? শোনেন, আমি কিন্তু বিগত দুইটা ক্লাসে অর্থাৎ ক্লাস 2 এবং 3, এই দুইটার ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধান বের করেছিলাম।
আমি কিন্তু সেখানে বারবার বলেছিলাম, আপনি যদি অঙ্ক করতে গিয়ে আপনার যদি মনে হয় যে এখানে 7 দশমিক সামথিং আসছে, এখানে আপনি 8 ধরবেন, ধরতে পারেন। যদি এখানে 5 ধরতে চান তাও ধরতে পারেন, যদি 10 ধরতে চান তাও ধরতে পারেন। আবারও বলছিলাম, যদি এরকম আসে 6 দশমিক সামথিং আসে, আপনি 7 ধরতে পারেন। এটা কিন্তু আমি বারবার বলছিলাম। এক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি ধরতে পারবেন। এবং আমি বলছিলাম যে অঙ্ক করার সুবিধার্থে আমরা রাউন্ড ফিগার ওয়ালা সংখ্যাগুলোকে শ্রেণী ব্যবধান ধরে নেব, হয় 5 ধরবো নয়তো 10 ধরবো। আমি এটা বলি নাই যে 7 ধরা যাবে না। অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনি 7 ধরে বা 8 ধরে অঙ্ক সমাধান করতে পারেন, বা আপনার কাছে এটা হুম, সহজ মনে হয়, আপনি সেভাবে করতে পারবেন, সমস্যা নাই। আর যদি মনে হয় যে আচ্ছা ঠিক 5 আছে। বা 10 ধরে সবসময় অঙ্ক সমাধান করবেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, কেউ আপনার অঙ্ককে ভুল দিতে পারবে না। ধন্যবাদ। আচ্ছা। আর আজকের এই অঙ্কের ক্ষেত্রে আপনি শুধুমাত্র যেটা থাকবে তার পরের সংখ্যাটা ধরে করবেন, কেননা এখানে আমাদেরকে 6টা শ্রেণী আবার মিল করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আশা করি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। তাহলে এটা আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে পরের অংশে চলে যাচ্ছি। এখন কিন্তু আমাদের এখানে ক্যাপশন লিখতে হবে। ক্যাপশনটা হবে আরম্ভ সংখ্যা থেকে। তা আমরা এখানে লিখবো যে আরম্ভ সংখ্যাটা আমাদের বিবেচনা করতে হবে সর্বনিম্ন সংখ্যার উপর। আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 31, আমরা আরম্ভ সংখ্যা লিখবো 30 থেকে। আরম্ভ সংখ্যা 30 থেকে শুরু করে, আপনি যদি এখানে 31 থেকেই শুরু করেন, শুরু করতে পারবেন, সমস্যা নাই। থেকে শুরু করে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কিন্তু 10, 10 নিয়ে এখন পদ্ধতির কথা লিখতে হবে। আমি বলছিলাম কোনো পদ্ধতি না থাকলে আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক সমাধান করব, এবং যদি কোনো চিত্র চাই সেক্ষেত্রে কিন্তু ফিক্সড বহির্ভুক্ত পদ্ধতিতেই আমরা অঙ্ক সমাধান করব। এবার বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করি এবং গণসংখ্যা বহুভুজ ও গণসংখ্যা রেখা অঙ্কন করি। এই লেখাটুকু আপনারা এখানে যুক্ত করে দিবেন। আমি এরপর আপনাদেরকে বলছিলাম যে যখন গণসংখ্যা আহ নিবেশন সারণী প্রস্তুত করতে হবে, তখন কিন্তু আমাদেরকে 3 কলাম বিশিষ্ট একটা সারণী তৈরি করতে হবে। এই কলামের সারণী, কলামের মধ্যে কি নাম বসবে এবং কলামের টালি চিহ্ন কিভাবে বের করতে হয়, এগুলো আমরা বিগত 2টা ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে যেহেতু আমাদের আরো 2টা চিত্র অঙ্কন করতে হবে, কাজেই আমি আজকে আর আপনাদেরকে টালি চিহ্ন নির্ণয় করা শিখাবো না। আপনারা বিগত ভিডিওগুলো দেখে টালি চিহ্ন নির্ণয় করা শিখে নেবেন। এখানে আমরা লিখব শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যক্তি এবং শ্রেণী ব্যবধান দুইটার অর্থ কিন্তু একই। এখানে হবে টালি, এখানে হবে গণসংখ্যা। আচ্ছা, এখানে টালির এখানে আমরা একটা ঘর ফাঁকা রাখলাম, যেহেতু আজকের অঙ্কে আমাদের কিন্তু অতিরিক্ত আরো 2টা রিকোয়ার আছে, অর্থাৎ গণসংখ্যা রেখা এবং গণসংখ্যা বহুভুজ তৈরি করতে হবে। এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, এটা টালি, টালিটাই এখানে দিলাম। এরপর হচ্ছে গণসংখ্যা, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে আমরা শ্রেণী ব্যবধান গুলো শুরু করব কোথা থেকে? 30 থেকে। শ্রেণী ব্যবধান কত আমাদের? 10। এখানে হবে 40, 30 থেকে 40। 30 থেকে 40 কেন হয়, কিভাবে হয়, এ বিষয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে, দেখে নেবেন। এরপর হচ্ছে 40 থেকে 50, 50 থেকে 60। আমরা কিন্তু জানি আমাদের শ্রেণী এবার হবে 6টা। এবার হচ্ছে 60 থেকে 70, 70 থেকে 80। আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল 86। তো এবার আমরা দেব 80 থেকে 90। 80 থেকে 90 এর মাঝে কিন্তু 86 সংখ্যাটা অবস্থিত। তো এখানে 1 2 3 4 5 6, আমাদের মোট 6টা শ্রেণী কিন্তু হয়ে গেছে। প্রশ্নেও বলাও ছিল যে 6 শ্রেণী বিশিষ্ট।
আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন এখানে টালি চিহ্ন বসাতে হবে এবং এখানে বসাতে হবে কি গণসংখ্যা। তো আমার এখানে গণসংখ্যাগুলো বের করা আছে, আমি এজন্য এখান থেকে সরাসরি গণসংখ্যাগুলো বসিয়ে দিচ্ছি। যারা টালি চিহ্ন নির্ণয় করতে যাদের সমস্যা আছে, আপনারা প্রথম অথবা দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখলে সেখান থেকে সুন্দর করে আপনারা টালি চিহ্নগুলো বের করতে পারবেন। তো এখানে গণসংখ্যাগুলো হচ্ছে 4, 8, 10, 8। এখানে হচ্ছে 4, 8, 10, 8। এরপর হচ্ছে 6 এবং 4, 6 এরপর 4। এগুলোকে যদি যোগ করি যোগফল আসবে 40। আচ্ছা, এই পর্যন্ত আমাদের অঙ্কটা গত দিনের মতো ছিল। এখানে আমরা টালি চিহ্নগুলো কিন্তু বসাতে পারবো, যেমন এখানে 4 4 আছে, তার মানে 4টা টালি চিহ্ন হবে। যদি 5 থাকতো আমরা এভাবে 5 করে দিতাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের টালি চিহ্নর ঘর, আপনারা এখানে টালি চিহ্ন দিবেন। এরপরে হচ্ছে যে গণসংখ্যা লিখবেন, কিন্তু আমরা কিন্তু আজকে গণসংখ্যা রেখা এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। মনে রাখতে হবে, গণসংখ্যা রেখা বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদেরকে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ এক্স এর মান বের করে নিতে হবে। তাহলে এই টালির ঘরটা আমি মিশিয়ে দিচ্ছি, আপনাদের তো খাতায় মিশানো যাবে না। আপনারা এখানে শ্রেণী ব্যবধান লিখবেন, এখানে লিখবেন শ্রেণী মধ্যবিন্দু, এখানে টালি চিহ্ন, এরপর আরেকটা ঘর দিয়ে আপনারা লিখবেন গণসংখ্যা। অর্থাৎ যদি ও শ্রেণী হবে, আমরা এখানে লিখে নিচ্ছি শ্রেণী মধ্যবিন্দু, বা শুধু মধ্যবিন্দু লিখে নিচ্ছি মধ্যবিন্দু। মধ্যবিন্দুকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এখন মধ্যবিন্দু কিভাবে বের করব? মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। উচ্চ সীমা কত আছে 40, নিম্ন সীমা কত আছে 30। 30 আর 40 আমরা যোগ করলে যোগফল আসে কত 70। 70কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে কত 35। তাহলে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু আমরা বের করলাম 35। এখন এই সূত্র দিয়ে পরবর্তী সবগুলো বের করা যাবে। আবার যখন সমান শ্রেণী ব্যবধান থাকবে, প্রত্যেকবার কিন্তু শ্রেণী ব্যবধান আমাদের 10, তখন আমরা প্রত্যেকবার সূত্র ব্যবহার করব না, জাস্ট প্রথম একটা মধ্যবিন্দু বের করব, এরপর এই মধ্যবিন্দুর সাথে শ্রেণী ব্যবধান যোগ করে দেব। তাহলে এটার সাথে শ্রেণী ব্যবধান 10 যোগ করলে আসবে 45, 45 আসবে 75, এখানে আসবে 85। তাহলে আমাদের মধ্যবিন্দুগুলো কিন্তু বের করা শেষ। এই পর্যন্ত প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে সবাই আরেকবার ওকে লিখে দেন। আমি আপনাদেরকে কিভাবে গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা রেখা অঙ্কন করতে হয় এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, অন্যথায় সবাই একটু ওকে লিখে দেন। আচ্ছা, অনেকেই ওকে লিখে দিয়েছে। আচ্ছা, অনেকেই লিখে দিয়েছে, অর্থাৎ কারোই কোনো প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে হয়তো বা এতক্ষণ আমি 31 থেকে ধরেছি। হ্যাঁ, 31 থেকে ধরলেও সমস্যা নাই। 31 থেকে 40, 31 থেকে 40 হওয়ার কথা না তো ভাই। 31 থেকে হিসাব করেন দেখি। 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 41 হবে। ওইভাবে করতে হবে। আচ্ছা, যেভাবেই করেন না কেন শ্রেণী দুইটাকে যোগ করবেন, শ্রেণী যে সীমা দুইটা আছে, শ্রেণী সীমা দুইটাকে যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, যা আছে তাই লিখে দিবেন। আচ্ছা, তাহলে এখন আপনাদের যদি কারো প্রশ্ন না থাকে, তাহলে আমি কিভাবে গণসংখ্যা রেখা এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় এটা দেখাচ্ছি। গণসংখ্যা রেখা বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য কিন্তু আমাদের অবশ্যই গ্রাফ পেপারের প্রয়োজন। তা আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে একটা গ্রাফ পেপার আমরা নিয়ে নিলাম এখানে। এখন গত ক্লাসের মতো এই গ্রাফ পেপারে দুটো অক্ষ আগে বের করে নেব, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। আমরা অক্ষ দুইটা আগে দিয়ে নিচ্ছি এখানে। এখান থেকে
এই পর্যন্ত নিলাম, এটা এক্স অক্ষ হবে। এখান থেকে এই দিক পর্যন্ত নিলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। অক্ষগুলোর নামটা একটু দিয়ে নেব। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি এটাকে হচ্ছে যে ও ধরা হয়, ও বা শূন্য, যে যেটাই বলে না কেন। আর এই দিকে যেটা থাকে এটাকে আমরা বলি এক্স, ও এক্স অক্ষ। আর এই যে লম্ব বরাবর যেটা থাকে এটাকে আমরা ওয়াই দিয়ে থাকি। এটার অনেক সময় এদিকেও বাড়তি করে বর্ধিত করে দেওয়া যায়, আবার নিচের দিকেও বর্ধিত করে দেওয়া যায়। তো এগুলো আপনাদের প্রয়োজন হয় না, যে কারণে আমরা এতটুকুই একটা চিত্র দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে হচ্ছে যে আমরা প্রথমে ও এক্স বা ভূমি অক্ষ বরাবর প্রত্যেক ঘর, ছোট ঘরকে যদি এক একক করে ধরি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এর মান হচ্ছে কত? এই যে এখান থেকে এই পর্যন্ত এর মান হচ্ছে 5। আর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ দুইটা ঘর মিলে এর মান হচ্ছে কত? 10। আমাদের যে শ্রেণী ব্যবধান গুলো এখানে দেখা যাচ্ছে, সরি, শ্রেণী মধ্যবিন্দু গুলো 35 থেকে 45, তারপর 55, অর্থাৎ প্রত্যেকবার 10 10 করে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা ভূমি বরাবর শ্রেণীর মধ্যবিন্দু গুলো বসাবো। এই যে এটা ভূমি বরাবর আসলাম, এবার আমরা কি করব, মধ্যবিন্দু গুলো বসিয়ে দেব। তো মধ্যবিন্দু, প্রথম মধ্যবিন্দু হচ্ছে কত? 35। এরপর আমাদেরকে এখান থেকে 10 ঘর পরে, অর্থাৎ দুইটা বড় ঘর পরে লিখতে হবে 45, আবারও দুইটা বড় ঘর পরে লিখতে হবে 55, আবারও দুইটা বড় ঘর পরে লিখতে হবে 65, ঠিক একইভাবে আবারও বড় দুইটা ঘর পরে লিখতে হবে 75, আবারও বড় দুইটা ঘর পরে আমাদেরকে লিখতে হবে 85। আচ্ছা, এখান থেকে আমরা 10 ঘর বর্ধিত করে নেব। তো এখানে আমরা লিখব 95। এখন ও ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো বসাবো। তো গণসংখ্যা বসানোর আগে আমাদেরকে একটু বিবেচনা করে দেখতে হবে যে আমাদের গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত। এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ভয়েস অফ হয়ে গিয়েছিল। তো এখন দেখেন, এই যে এদিকে আমরা শ্রেণীর মধ্যবিন্দু গুলো বসালাম, আর এদিকে প্রত্যেকটা, অর্থাৎ এই 35 থেকে 45 এর মধ্যে দূরত্ব হচ্ছে 10। এজন্য প্রত্যেকটা ছোট ঘরের মান আমরা ধরে নিলাম 1। আর এইদিকে আমাদের যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 10, কাজেই আমরা প্রত্যেকটা বড় ঘরের মান আমরা ধরে নিলাম 1। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করে এতটুক, এই বড় একটা ঘরের মান আমরা নিলাম কত? 1। এই জন্য দুইটা ঘরের মান 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত নিলাম। এখন এর আগের ক্লাসে আমরা যখন আয়তলেখ অঙ্কন করছিলাম তখন কিন্তু বার দিয়েছিলাম, প্রত্যেকটার সাথে যুক্ত করে বার দিয়েছিলাম বা টাওয়ারের মতো করে দিয়েছিলাম। আজকে যেহেতু অন্য চিত্র অঙ্কন করতেছি আমরা, অর্থাৎ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতেছি, কাজেই আমরা এই চিত্রটা অন্যভাবে অঙ্কন করব, অর্থাৎ যেভাবে এই চিত্র হয় ওইভাবেই অঙ্কন করতে হবে। তো এখানে প্রথমে আমাদের শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 35। এই 35-এর মধ্যে আমাদের গণসংখ্যা হচ্ছে 4, তাহলে এই যে 35-এর সোজায় 4 যেখানে আছে এখানে একটা আমাদের
ডট বসাতে হবে। আমরা এখানে একটা ডট বসালাম। এরপর হচ্ছে 45, 45-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 8, আমরা 8-এর এখানে একটা ডট বসাবো। এরপর হচ্ছে 55, 55 এর মধ্যে আমাদের গণসংখ্যা হচ্ছে 10, কাজে 55-কে সোজা করে উপরে 10-এর এখানে একটা আমরা ডট বসাবো। এরপর হচ্ছে 65, আবারও আমাদের 65-র মাঝে হচ্ছে গণসংখ্যা 8, তাহলে এই যে 8-এর এখানে একটা আমরা ডট বসাবো। এরপর হচ্ছে 75, 75-এ আমাদের গণসংখ্যা হচ্ছে 6, তাহলে এই যে এখানে আসবে 6, এইখানে একটা ডট দিলাম। এবং সর্বশেষ হচ্ছে 85, এখানে হচ্ছে আমাদের গণসংখ্যা 4, তাহলে 85-র এখানে আসলাম, 4 হচ্ছে এই যে এখানে, এইখানে একটা ডট দিলাম। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন যে কথাটা বলবো একটু মাথায় রাখতে হবে, গণসংখ্যা রেখা এবং গণসংখ্যা বহুভুজ দুইটা প্রায় একই জিনিস। শুধুমাত্র গণসংখ্যা রেখাটাকে হাত দিয়ে অঙ্কন করতে হবে। অর্থাৎ গণসংখ্যা রেখা যখন বলবে তখন আমরা মুক্ত হস্তে এভাবে হাত দিয়ে এগুলোকে যুক্ত করে দেব, এমন করে যুক্ত করে দেব, একটার সাথে আরেকটা এভাবে যুক্ত করে দেব। হাত বলতে আমি বলছি যে স্কেলের সাহায্য ছাড়া, দুইটা চিত্রই তো আমরা হাত দিয়ে অঙ্কন করব, হাত ছাড়া তো অঙ্কন করার আর কোনো উপায় নাই। তো এই যে হাত দিয়ে দিলাম, একটু বাঁকা টাকা হয়েছে, এইটা হচ্ছে আমাদের গণসংখ্যা রেখা। এখন এইখান থেকে এই পর্যন্ত একটু আমাদেরকে যুক্ত করে দিতে হবে। এখানে যুক্ত করে দিলাম। এই যে 35-এর মধ্যে কিন্তু যুক্ত করি নাই, শূন্যর এখানে যুক্ত করে দিয়েছি। আবার এইটাকে আমরা নিয়ে এই যে এখানে যুক্ত করে দেব, ওখানে যুক্ত করে দিতে পারি, অথবা আচ্ছা এখানেই আসতেছে যেহেতু এখানে যুক্ত করে দিচ্ছি। জাস্ট অঙ্কন প্রণালীর মধ্যে লিখে দিতে হবে যে চিত্রটাকে দেখার সুবিধার্থে বা সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে প্রথম ঘর থেকে শূন্য পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে বা ডট ডট দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে। তো এটা গেল আমাদের গণসংখ্যা রেখা। এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। গণসংখ্যা বহুভুজ যখন অঙ্কন করব তখন কিন্তু আমাদেরকে স্কেলের সাহায্যে দাগগুলো একদম সোজা করে করে একটার সাথে আরেকটা যুক্ত করে দিতে হবে এইভাবে। এবং এটাকে আমরা ডট ডট দিয়ে যুক্ত করে দেব। গণসংখ্যা রেখা আর গণসংখ্যা বহুভুজের মধ্যে এতটুকুই পার্থক্য। কোনো কালারেই ঠিক মতো এখানে ফুটতেছে না। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকেন সবাই একবার ওকে লিখে দেন। স্যার, 4 বসাননি 85-তে, ওইটা মাঝে কেন দিয়েছেন? এটা বুঝিনি। 4 বসাইছি 85-তে, আর এটা মাঝে দিয়েছি বলতে এখানে যুক্ত করে দিয়েছি, এই যে সংযুক্ত যেখানে আছে এখানে যুক্ত করে দিয়েছি। বুঝতে পারছেন কিনা? কারো প্রশ্ন আছে কিনা? আর একটু বোঝাই দেব। আচ্ছা, তো আমাদের যে বোর্ডে যতটুকু কাজ ছিল এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট নতুন করে শুধুমাত্র মধ্যবিন্দু আমরা অঙ্কন করেছি। মধ্যবিন্দু হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা বা দুইটা সীমাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে এখানে বসাবো। এখানে বসানোর পর আমরা ও এক্স বা ভূমি অক্ষ বরাবর শ্রেণীর মধ্যবিন্দুগুলো বসাবো, 35, 45, 55 এভাবে বসালাম। এরপর ও ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো বসাবো, এদিকে গণসংখ্যাগুলো বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমাদেরকে গণসংখ্যা রেখা যখন অঙ্কন করতে হবে তখন
এই যে ডট গুলো বসালাম, এই ডট গুলো বসানোর পর এগুলোকে মুক্ত হস্তে বা খালি হাতে পেন্সিল দিয়ে যুক্ত করে দেবে, একটু আঁকাবাঁকা হবে। আর যখন অজীব রেখা, সরি, গণসংখ্যা রেখা আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব, তখন এগুলোকে আমরা স্কেল দিয়ে দিয়ে যুক্ত করে দেব। জাস্ট এতটুকুই। কখনোই একটা চিত্রের মধ্যে দুইটা অঙ্কন করতে বলবে না। যদি দুইটা অঙ্কন করতে কখনো বলে, তাহলে কিন্তু দুইটা গ্রাফ পেপারের মধ্যে অঙ্কন করে দেখাতে হবে। কখনোই দুইটা চায় নাই, হয় একটা চাবে, হয় গণসংখ্যা বহুভুজ চাবে, নয়তো গণসংখ্যা রেখা চাবে। তো আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে আমাদেরকে একটা অঙ্কন প্রণালী লিখতে হবে। এক্ষেত্রে অঙ্কন প্রণালীটা হবে ছক কাগজে আহ ও এক্স অক্ষ বরাবর বা ও এক্স ভূমি অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র এক ঘরকে এক একক ধরে শ্রেণী মধ্যবিন্দু, এবং ও ওয়াই বা লম্ব অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র পাঁচ ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। সরি, গণসংখ্যা বহুভুজ অথবা গণসংখ্যা রেখা অঙ্কন করা হলো। গণসংখ্যা রেখা বা চিত্রটি দেখার সুবিধার্থে বা সৌন্দর্য রক্ষার্থে প্রথম ঘর থেকে আরম্ভ স্থান পর্যন্ত ডট ডট দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। আশা করি এতটুকু যদি আপনারা লেখেন, তাহলেই যথেষ্ট হবে। লেখাটুকু আমি আজকে আর লিখে দিলাম না, আপনারা জাস্ট আরেকবার ভিডিওটা দেখবেন, তাহলে এখান থেকে ক্যাপশনটা বা অঙ্কন প্রণালীটা আপনাদের শুদ্ধ হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। তো আজকে থেকে ঈদের আগ পর্যন্ত আমাদের আর ক্লাস হবে না, অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত। আমাদের শনিবার হচ্ছে ঈদ। আবারও শনিবার পর্যন্ত প্রাইভেটের সকল কার্যক্রম বন্ধ থাকবে, অর্থাৎ লাইভ ক্লাসগুলো বন্ধ থাকবে। চতুর্থ বর্ষের যারা শিক্ষার্থী আছেন, আপনারা আহ আমাদের এখান থেকে রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারবেন। এছাড়া আমাদের পেইড ব্যাচের সকল ডিপার্টমেন্টের ভর্তি চলছে। যারা ভর্তি হবেন, আমাদের ইনবক্সে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে ভর্তি হয়ে ক্লাস করবেন। আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন। ভর্তি হওয়ার জন্য 0182335717 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারবেন। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও ঈদের পরে ক্লাস হবে, দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।